Hello everyone, my name is Anwar Hussain and welcome to my channel Anwar English Academy. SSC 2022 এবং 23 সালের পরীক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ের প্রস্তুতির অংশ হিসেবে আজকের ট্যাগ কোশ্চেনের সপ্তম পর্বের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ট্যাগ কোশ্চেনের আরো কয়েকটি কঠিন এবং জটিল নিয়ম নিয়ে, যেগুলি শিক্ষার্থীদেরকে প্রায় পরীক্ষায় কনফিউজড করে ফেলে। I hope you will be benefited from this video. So, dear learners, no more waste of time. Let's start the lesson. Dear learners, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় 8টি এক্সাম্পল রয়েছে এবং এই 8টি এক্সাম্পল থেকে আমরা ট্যাগ কোশ্চেনের আরো 8টি জটিল এবং কঠিন নিয়মগুলি শেখার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। প্রথম যে এক্সাম্পলটি তোমরা দেখতে পাচ্ছ, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অ্যাটেন্ডেড দ্য পার্টি। এখানে যে সাবজেক্টটি রয়েছে খেয়াল করো, এখানে দুটি নাউন রয়েছে। এখানে একটা হেডমাস্টার রয়েছে এবং অ্যান্ডের পরে রয়েছে সেক্রেটারি। এখন এইটা হলো ভার্ব, ভার্বের সাবজেক্ট। এখানে দুইটা নাউন রয়েছে, কিন্তু এই দুইটা নাউনের একটি নাউনের আগে অর্থাৎ হেডমাস্টারের আগে কিন্তু দি রয়েছে। যদি এরকম খেয়াল রাখবে তোমরা, যদি এরকম দুটি পদবী সূচক নাউন, যেমন এখানে হেডমাস্টার এটা একটা পদের নাম, সেক্রেটারি এটাও একটা পদের নাম, এই ধরনের পদবী সূচক দুইটা নাউনের একটি নাউনের পূর্বে যদি দা আর্টিকেল থাকে, তাহলে এই দুইটা মিলে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এটি বিবেচিত হবে। এবং সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এই প্রথম যে নাউনটি রয়েছে, এই যে হেডমাস্টার, এই হেডমাস্টার অনুযায়ী কিন্তু এখানে আমাদের ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটি লিখতে হবে। আমরা মূলত এই হেডমাস্টার অনুযায়ী কিন্তু এখানে ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটি লিখব। তাই এখানে কি হবে তোমরা জানো, হেডমাস্টারের পরিবর্তে প্রোনাউন হি হয়। আর এখানে দেখতে পাচ্ছ যে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, ভি2 রয়েছে, তাই আমরা হেল্পিং ভার্ব এখানে ডিড লিখব। এবং যেহেতু বাক্যটি হ্যাঁ সূচক, তাই এখানে আমরা নোট ব্যবহার করব। এখানে আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, যদি এখানে অ্যান্ডের পরে দা থাকতো তাহলে কিন্তু এই দুটা ভিন্ন ভিন্ন ব্যক্তি হতো। যেহেতু একটার পূর্বে কি আছে, দা রয়েছে, সেহেতু এই দুইটা পদের ব্যক্তি একজন, অর্থাৎ হেডমাস্টার যিনি, সেক্রেটারিও তিনি। অর্থাৎ দুইটি পদবিসূচক নাউন দ্বারা যখন একজন ব্যক্তিকে বোঝায় তখন এটি সিঙ্গুলার হয় এবং তখন এটি প্রথম নাউনটির পূর্বেই কেবল দি ব্যবহার করা থাকে। সেক্ষেত্রে আমরা প্রথম নাউন অনুযায়ী কি ব্যবহার করব, প্রোনাউন ব্যবহার করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ হেডমাস্টারের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করেছি হি। বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ায় ডিড, এবং যেহেতু এটা হ্যাঁ সূচক বাক্য ছিল তাই আমরা নোট লিখেছি। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি প্রায় পরীক্ষায় এসে থাকে এবং শিক্ষার্থীরা কনফিউজড হয়ে যায় যে দুইটা নাউন আছে, সেহেতু এটা প্লুরাল হবে এবং তারা এখানে হি না লিখে দে লিখে ফেলে। আশা করছি আজকের পর থেকে এই ধরনের সমস্যা তোমরা আর পড়বে না। এবার চলো আমরা পরের এক্সাম্পলে চলে যাই। পরের এক্সাম্পলে বলা হচ্ছে, রাজু অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস কেম হেয়ার। রাজু তার বন্ধুদের নিয়ে এখানে এসেছিল। এখানে খেয়াল করো, এই যে একটা কনজাংশন রয়েছে অ্যালং উইথ, এরকম আরো কিছু কনজাংশন রয়েছে, যেমন অ্যালং উইথ, তারপরে এরকম টুগেদার, টুগেদার উইথ, তারপরে অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড বাই, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ। এই জাতীয় কনজাংশন দ্বারা যদি একাধিক নাউন বা প্রোনাউন কানেক্ট হয়, যুক্ত হয়, সেক্ষেত্রে এই যে প্রথম যে নাউনটি রয়েছে, এই যে রাজু রয়েছে, প্রথম যে নাউনটি বা প্রথম যে প্রোনাউনটি থাকবে, এটি অনুযায়ী কিন্তু মূলত আমাদের ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা রাজুর পরিবর্তে এখানে প্রোনাউন কি ব্যবহার করব, হি ব্যবহার করব। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভার্বের জায়গায় পাস্ট ফর্ম দেওয়া রয়েছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, তাই আমরা হেল্পিং ভার্ব এখানে ডিড ব্যবহার করব। আর যেহেতু হ্যাঁ সূচক রয়েছে তাই আমরা এখানে নোট ব্যবহার করব। কখনোই কিন্তু হিজ ফ্রেন্ডস অনুযায়ী এখানে প্রোনাউন ব্যবহার করা যাবে না। অনেকেই আমরা এই ভুলটি করে থাকি, যেহেতু এখানে হিজ ফ্রেন্ডস আছে মোর দ্যান ওয়ান পারসনসকে বোঝাচ্ছে, তাই আমরা প্রোনাউন অনেক সময়
কি লিখি, দে লিখি, কিন্তু আসলে এটা হবে না। অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দ্বারা যখন একাধিক নাউন বা প্রোনাউন যুক্ত হয় তখন এই প্রথম নাউন অনুযায়ী কিন্তু প্রোনাউনটি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে লিখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি পরের এক্সাম্পলে চলে যাই। পরের এক্সাম্পলে বলা হচ্ছে, এটি আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম ট্যাগ কোশ্চেনে। মেনি এ ম্যান জয়েন দ্য মিটিং, অনেক মানুষ হ্যাঁ এই মিটিংয়ে কি করেছিল, যোগ দিয়েছিল। এখানে খেয়াল করো সাবজেক্টের জায়গায় রয়েছে মেনি এ ম্যান। যখন এই যে মেনির পরে এ মানে আর্টিকেল এ থাকবে এবং এখানে যে নাউনটি থাকবে এটা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। তোমরা জানো যে মেনির পরে সচরাচর কি হয়, মেনি এর পরে প্লুরাল নাউন হয়, প্লুরাল নাউন হয়। যখন মেনির পরে প্লুরাল নাউন হবে তখন এটি থার্ড পারসন প্লুরাল বলে বিবেচিত হবে। কিন্তু যদি দেখো যে মেনির পরে আর্টিকেল এ রয়েছে এবং তারপরে এখানে একটা সিঙ্গুলার নাউন রয়েছে, খেয়াল করো এখানে ম্যান কিন্তু সিঙ্গুলার নাউন, অর্থাৎ মেনি এর পরে নাউন সিঙ্গুলার হয়, তাই এর পরিবর্তে আমাদের ট্যাগ কোশ্চেনে প্রোনাউনটাও কিন্তু সিঙ্গুলার হবে, অর্থাৎ এই ম্যানের পরিবর্তে আমরা এখানে কি ব্যবহার করব, হি ব্যবহার করব। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জয়েন্ট রয়েছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ দ্যাট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব ডিড ব্যবহার করি, আর যেহেতু এটা হ্যাঁ সূচক বাক্য তাই এখানে নট ব্যবহার করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে মেনি এ প্লাস সিঙ্গুলার নাউন থাকলে আমরা ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটা কি ব্যবহার করব। এবার আমি পরের এক্সাম্পলে চলে যাচ্ছি। পরের এক্সাম্পলটি আরও একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল, এটি প্রায় কনফিউজ করে ফেলে শিক্ষার্থীদের। যে এখানে খেয়াল করো যে আই থিঙ্ক, এখানে একটা ক্লোজ, এখানে একটা ক্লোজ, মানে দুইটা বাক্য, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, একাধিক সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব যখন কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। এখানে দেখো কোনো কনজাংশন কিন্তু নেই, না থাকার কারণে যদিও আমরা জেনেছি যে যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তখন আমাদের প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী কী করতে হয়, ট্যাগ কোশ্চেনের প্রোনাউন লিখতে হয়। কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্সের মতো হলেও এখানে কিন্তু কোনো কানেক্টরস নাই, দ্যাট যদি থাকতো তাহলে কিন্তু এই ক্লোজ অনুযায়ী আমরা প্রোনাউন লিখতাম। যেহেতু এখানে কোনো কানেক্টরস নাই তাই এটা আলাদা হয়ে গেছে, তাই আমরা এই যে ক্লোজটা আছে হি ইজ অনেস্ট, এই ক্লোজ অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেন করব। তাহলে হি এর প্রোনাউন কি হবে, হি হবে। আর এখানে তো বি ভার্ব রয়েছে, তোমরা জানো যে বি ভার্ব থাকলে কিন্তু পরিবর্তন হয় না, আর এটি রয়েছে হ্যাঁ সূচক একটি বাক্য, তাই আমরা এখানে নট ব্যবহার করব। আর এখানে যদি একটা দ্যাট থাকতো, তাহলে দ্যাট যদি থাকতো তাহলে কি হতো, এই ক্লোজ অনুযায়ী কিন্তু এখানে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হতো। সেক্ষেত্রে কি হতো, ডোন্ট আই, এটা হতো ট্যাগ কোশ্চেন যদি এখানে একটা দ্যাট থাকতো। অর্থাৎ দ্যাট এখানে লেখা মাত্রই এটি একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, তখন আমরা এই যে প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করব। ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। এবার আমরা পরের এক্সাম্পলে চলে যাই। পরের এক্সাম্পলে দেখতে পাচ্ছ কি রয়েছে, এরকম হ্যাপি বার্থডে, হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি ঈদ ডে, হ্যাঁ এই জাতীয় যদি এক্সপ্রেশন থাকে ট্যাগ কোশ্চেনে তাহলে আমরা কি করব, এখানে মূলত এই যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ এখানে কোনো ভার্ব নেই। তোমরা জানো যে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। যদি এরকম থাকে যে হ্যাপি বার্থডে, এটা মূলত যে বলে, মানে আমি যদি বলি যে হ্যাপি বার্থডে টু ইউ, সেক্ষেত্রে আমি কিন্তু বলছি আরেকজনকে, তাই এখানে সাবজেক্ট হিসেবে অলওয়েজ, এখানে সাবজেক্ট হিসেবে আই, এখানে উইথড্র রয়েছে। আর এই যে হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ক্রিসমাস ডে, এগুলো দ্বারা আসলে কি বোঝায়, যে ইচ্ছা প্রকাশ করা বোঝায়। এটা মূলত কি হয়, অপারেটিভ সেন্টেন্সে হয়। যদি কোনো সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায় সেগুলোকে আমরা কি বলি, অপারেটিভ সেন্টেন্স বলি। এবং অপারেটিভ সেন্টেন্স আমরা কি করি, উইশ করি। তাই এখানে এরকম বোঝাচ্ছে যে আই উইশ ইউ হ্যাপি বার্থডে। এক্ষেত্রে দেখো যে সাবজেক্টের পরে কিন্তু উইশ এখানে সাইলেন্ট রয়েছে। আমি যদি এখানে উইশ ধরে নিই, আই উইশ ইউ হ্যাপি বার্থডে, তাহলে এখানে সাবজেক্টের জায়গায় কিন্তু আই রয়েছে, আর এখানে ভার্বের জায়গায় কিন্তু উইশ রয়েছে। তাই এই নিয়মে আমাদের ট্যাগ কোশ্চেনে প্রোনাউন কি হবে, আই হবে। আর উইশ তো জানো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব কি ব্যবহার করব, ডু ব্যবহার করব।
আর এটা হ্যাঁ সূচক, এর জন্য আমরা এখানে নোট ব্যবহার করব। এই হলো ডোন্ট আই। তাহলে তোমরা খেয়াল রাখবে হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি কি বলে ক্রিসমাস ডে, তারপরে হ্যাপি বার্থডে ইত্যাদি যদি থাকে আমরা এই নিয়মে করব। এবার আমি পরের এক্সাম্পলে চলে যাচ্ছি। এখানে খেয়াল করে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। ইটস রয়েছে, ইটস হার্ডলি রেইনড ইন উইন্টার। এই বাক্যের অর্থটা হলো এরকম যে শীতকালে বৃষ্টি হয় নাই। এখানে তোমরা খেয়াল করো যে এই যে ইটস আছে এখানে, এটার দুই রকম মানে হতে পারে। নাম্বার ওয়ান, এই ইটের পরে অ্যাপোস্ট্রফি এস থাকলে এটা এরকম হতে পারে, একটা ইট ইজ। নাম্বার টু হচ্ছে ইট হ্যাজ। তো এখন প্রশ্ন হলো যে কখন আমরা এটাকে ইজ ধরবো, কখন এটাকে হ্যাজ ধরবো। এখানে তোমরা এই বাক্যে খেয়াল করো যে এখানে ইটসের পরে হার্ডলি রয়েছে, আর এরপরে দেখো যে ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল রয়েছে। এটা যদি আমরা ইজ ধরে নিই, ইজের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, আইএনজি হয়। আর আমরা জানি যে হ্যাভ হ্যাজের পরে কিন্তু মূল ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। যেহেতু এখানে আরেকটি ভার্ব রয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, তাই ইটস এখানে কিন্তু ইট হ্যাজের কাজ করবে। এই কারণে আমরা ট্যাগ কোশ্চেনে এখানে ইটের জায়গায় ইট লিখব, আর এই অ্যাপোস্ট্রফের জন্য এখানে আমরা হ্যাজ ব্যবহার করব। আর তোমরা জানো যে এই যে হার্ডলি আছে, এই হার্ডলি শব্দটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এটা যদি কোনো বাক্যে পাওয়া যায় তাহলে সেই বাক্যটি কিন্তু নেগেটিভ বলেই বিবেচিত হয়। তাই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কোনো নোট ব্যবহার করতে পারবো না। আশা করছি ডিয়ার লার্নার্স ইউ হ্যাভ আন্ডারস্টুড। এবার একেবারে শেষ এক্সাম্পলে চলে এসেছি। এটি আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম যেটি প্রায় শিক্ষার্থীদেরকে কনফিউজড করে ফেলে পরীক্ষায়। জুরি, তোমরা জানো যে এই জুরি এই নাউনটি একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন হচ্ছে সেই নাউন যেই নাউন দ্বারা কোনো একটা গোষ্ঠীর নাম বোঝায়, একটা সমষ্টিগত ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়, তাকে আমরা কি বলি? কালেকটিভ নাউন বলি। তো এই যে কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থে ব্যবহার হয়, এটি কখনো বিভক্ত হয়ে যায়, ভাগ হয়ে যায়, বা আবার কখনো এটি এক থাকে। যদি দেখা যায় যে একটা কালেকটিভ নাউন বাক্যে ব্যবহার হয়ে এটা ভাগ হয়ে গেছে কালেকটিভ নাউন, তখন এই কালেকটিভ নাউনটা প্লুরাল বলে বিবেচিত হয়। তখন এখানে প্রোনাউন কি হবে? এটা দে হবে, থার্ড পারসন প্লুরাল বলে বিবেচিত হবে। আর যদি এটা একত্রিত থাকে, এক জায়গায় হয়, বিভক্তি না বোঝায়, সেক্ষেত্রে এটি থার্ড পারসন সিঙ্গুলার বলে বিবেচিত হবে। যেমন এখানে রয়েছে দ্য জুরি গেভ ডিফারেন্ট অফ ভিউজ। এই জুরি মানে হচ্ছে আইন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি বা বিজ্ঞ ব্যক্তি, বা আমরা যেটাকে বলি বিচারক মণ্ডলী। বিচারক মণ্ডলীরা ভিন্ন ভিন্ন মতামত দিয়েছিলেন, অর্থাৎ বিচারক মণ্ডলীদের মতামত একরকম ছিল না, ভিন্ন ভিন্ন ছিল, অর্থাৎ ভাগ হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই এই কালেকটিভ নাউনের প্রোনাউন এখানে কি হবে? দে হবে। আর যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাই আমরা এখানে ডিড ব্যবহার করব। আর যেহেতু হ্যাঁ সূচক বাক্য, তাই আমরা এখানে নোট ব্যবহার করব। I hope, dear learners, you have learned something new from today's video. এখানে তোমরা বুঝতে পারলে যে এই কালেকটিভ নাউন কখন সিঙ্গুলার অর্থে ব্যবহার হয় এবং কখন প্লুরাল অর্থে। এটা যদি ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা থার্ড পারসন প্লুরাল ধরে নেব এবং সেক্ষেত্রে প্রোনাউন কিন্তু দে হবে। আর এখানে যদি এরকম হতো দ্য জুরি গেভ সেম ভিউজ, একই মতামত দিল, সেক্ষেত্রে কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার হতো না। Dear learners, thank you for watching the video till the end. I hope you have learned something new from this video. No more now. I will be back with another new video on this topic. Till then, keep watching Anwar English Academy and keep learning. Thank you all.